একটু সামনে আসো, আর একটু এদিকে এদিকে আসো। দাঁড়াও, দাঁড়াও, আমাকে নিয়ে যাও, আমাকে রেখে যেও না, আমাকে নিয়ে যাও। তুমি 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 কে? তুমি কোথায় হারিয়ে গেলে? দাঁড়াও, আমাকে নিয়ে যাও। ঘটনাটি পাঠিয়েছেন আবেদ হাসান ভাই। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার নাম আবেদ হাসান। বেশ কয়েকদিন আগের একটি ঘটনা আপনাদের মাঝে আমি শেয়ার করলাম আজকে। ঘটনাটির কথা মনে হলে ঘাটা যেন এখনো কাটা দিয়ে ওঠে। ঘটনাটি আমার সঙ্গে ঘটে 3 বছর আগে। আমি ময়মনসিংহ রেল স্টেশনে একটি ট্রেনেতে উঠি। ওঠার পর আমি একটি সিটে গিয়ে বসি। সেখানে আমার পেছন পেছন আরও একটি লোক এসে উঠল। লোকটি খুব জোরু সরু ছিল। সে এসেই আমার পাশে ঘেঁষে বসলো। আমি তার দিকে এক পলক চাইলাম, কিন্তু কোনো কিছু বুঝতে পারলাম না। মনে হলো সে একজন পুরুষ মানুষ, কিন্তু তার আবরণ এবং তার গঠন দেখে মনে হচ্ছে না সে কোনো পুরুষ। এমন অদ্ভুত মানুষের সম্মুখীন আমি আমার জীবনের প্রথম হই। আশপাশে মানুষও খুব কম। আমি ট্রেনের জানালার কিনারে বসলাম। একটু পর দেখতে পারি পেছন থেকে আমাকে একজন ডাক দিয়ে উঠল, আবেদ হাসান ভাই, কোথায় যাবেন আপনি? আমার নাম ধরে আবার কে ডাকলো? এখানে তো আমাকে কেউ চিনে না। অবাক স্বরে পেছন দিকে তাকালাম। পেছনে আমার চোখ পড়ে সেই লোকটি হাত বাড়িয়ে আমার পিঠের দিকে তার হাতটা যেন নিয়ে আসছে। হাতটা ছিল কুচকুচে কালো বর্ণের। আমি তার হাত দেখে একটু পেঁচিয়ে চলে আসি। তখন সে আর হাত আমার পিঠের উপরে রাখেনি। তার মাথার এতগুলো চুল ছিল, চুলের কারণে তার পুরো মুখটা ঢাকা ছিল। তার মুখটা দেখার মতো কোনো সিস্টেম ছিল না। এমন সাদা একটি কাপড় তার পুরো শরীরে আবদ্ধ করে আছে। কেমন একটি খটকার মতো মানুষ সে। তারপর সে আমাকে আর কিছুই বলেনি। আমিও আর কিছু তাকে জিজ্ঞেস করিনি। শুধু শুধু চিনি না, কিন্তু বসে বসে একটা জিনিস চিন্তা করছিলাম, ওই লোকটা আমার নাম জানলো কী করে। তারপর অনেকটা সময় পেরিয়ে যায়। ট্রেনও ছেড়ে দিল। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পারি সেই লোকটা আমার পাশ থেকে উঠে পড়ল এবং সামনে দিয়ে কিছু একটা কাজ যেন সে করলো। তারপর সে এখান থেকে আবারও আমার নিকট আসে। এসে আমার দিকে হাঁ করে তার মুখ দিয়ে তাকিয়ে থাকে, কিন্তু আমি তার মুখ স্পষ্টভাবে দেখতে পারছি না। তার মাথার চুলে পুরো মুখ ঢাকা। আমি আর তার দিকে কোনো লক্ষ্য করিনি। জানালার বাইরে মাথাটা ধুলিয়ে বসে থাকি। অনেকক্ষণ হয়ে যায়। সন্ধ্যা ঘনিয়ে আসে। হুট করে একটি জায়গায় এসে ট্রেনটি আটকা পড়ে যায়। তারপর ট্রেন আটকাতে সকল মানুষ দেখতে পারি ট্রেন থেকে নেমে গেল। আমি ভাবলাম একা একা বসে দেখে এখন কি করব। আমিও নেমে পড়ি। ট্রেন থেকে নামবো বলে জানালা থেকে মুখটা সরিয়ে ডান পাশে চাইলাম। তখন দেখতে পারি সেই অদ্ভুত মানুষটা পাশেই বসে আছে, সোজা হয়ে বসে আছে। তার যেন শরীরে কোনো গরম লাগছে না। এদিকে আমার শরীরটা যেন গরমে পড়ে যাচ্ছে। সন্ধ্যার পর পর সব কিছু অন্ধকারে ঢাকা। আশপাশে জঙ্গলের এক ঝোপঝাড়। শোনা যাচ্ছে শিয়ালের ডাক এবং অন্যান্য পশু পাখিরও ডাক শোনা যাচ্ছে। তখন সেই লোকটাকে বললাম, একটু সাইড দিবেন, নিচে নামবো। লোকটার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো এবং আমি তার পাশ ঘেঁষে হাঁটা শুরু করি ট্রেনের দরজার দিকে। কিন্তু পেছন ফিরে দেখি সেই লোকটা আমার পিছু পিছু
হাঁটতে শুরু করেছে। 1 মিনিটের মতো দাঁড়িয়ে চিন্তা করলাম, এই লোকটা শুরু থেকে আমাকে ফলো করছে। কে ওই লোকটা? জিজ্ঞেস করবো বলেও করে উঠতে পারিনি। ট্রেন থেকে নেমে পড়লাম। গিয়ে দেখতে পারি ট্রেনের ইঞ্জিনে কাজ করছে। তারপর জিজ্ঞেস করলাম কতক্ষণ লাগবে। বললো যে আর একটু সময় হবে। তারপর হাঁটাহাঁটি করছিলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতে পারি সেই লোকটা খুব দূর থেকে আমাকে ডাকছে, হাত ইশারা করে। ওদিকে বেশ ঘন একটি জঙ্গল রয়েছে। চিন্তায় মগ্ন হলাম, ওই লোকটা কে? আমাকে এতক্ষণ ফলো করলো, এখন আবার আমাকে ডাকে। কোনো অদ্ভুতের কাণ্ড নয় তো? তখন কি করবো বুঝে পাচ্ছিলাম না। না পেয়ে হাঁটা শুরু করি সেই লোকটার দিকে। আর সেই লোকটা ক্রমাগত তার হাত ইশারা করে আমাকে ডাক শুরু করে। তারপর এক পর্যায়ে তার নিকটবর্তী হয়ে দাঁড়াই। জিজ্ঞেস করলাম, আমাকে ডেকেছেন? কি হলো, কথা বলছেন না যে? আমাকে আপনি ডেকেছেন কোনো দরকার? প্রায় 1.5 মিনিট যাবৎ তার সামনে দাঁড়িয়ে থাকি। হঠাৎ করে দেখতে পারি সেই লোকটা তার পরনে থাকা সেই সাদা কাপড়টি আস্তে আস্তে করে খুলে ফেলছে। ঠিক সেই মুহূর্তে দেখতে পারি তার মাঝ বুক বরাবর এক লাল চক্ষুবর্ণ, সেটা আমার দিকে তাক করে আছে, কিন্তু তার মুখের চোখগুলো আমি দেখতে পারছি না। এ দেখে মনে বেশ ভয় জন্মালো। পেছন ফিরে দেখি কিছু মানুষ ট্রেনের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার জায়গা থেকে অনেকটা দূরে। আমি তখন কী করবো বুঝে পাচ্ছিলাম না। লোকটার কাছে দাঁড়াবো নাকি ট্রেনের কাছে চলে যাব। তখন হতাশ হয়ে পড়ি। তারপর আরও দেখতে পারি সেই লোকটা আমার সামনে তার পায়ের জুতোগুলো খুলে। তখন দেখতে পারি তার পায়েতে কোনো মাংস নেই, হাড়ের এক স্তূপ তার পায়ে। এ দেখে আরও বেশ খটকা লাগলো, কোনো মানুষ তো এমন হতে পারে না। তারপর দেখতে পারি তার চুলগুলো কেমন জোনাকি পোকার মতো আলো ঝলমল করছে। এ দেখে আমার আর বুঝতে বাকি রইল না, এ কোনো মানুষ নয়। দৌড়তে শুরু করি। ঠিক তখনই হোঁচট খেয়ে পড়ি এক ছোট্ট পাথরের সাথে। তারপর মুখটা ঘোরাতেই দেখতে পারি সেই লোকটা আমার মুখের সামনে। তখন 1 মিনিটের জন্য কী ঘটেছিল আমার আর খেয়াল নেই। তারপর দেখতে পারি আমি এক ঘন জঙ্গলের ভেতর। আমি এখানে কেন? একটু আগেই তো আমি ট্রেনের কাছে ছিলাম। এক বড় রকমের জঙ্গল। জঙ্গলটা ট্রেনের কাছ থেকেও দেখা গিয়েছিল, কিন্তু এটা আবার কোন জঙ্গল? চিন্তা করতে শুরু করলাম। মনের ভেতর অনেক ভয় জন্মে গেছে। এখন আবার শরীরটাও কাঁপতে শুরু করেছে। কী করবো বুঝতে পারছিলাম না। তারপর আমি পেছন, এদিক ওদিক সব দিকে তাকালাম, কিন্তু কেউই নেই। তারপর উঠে দাঁড়ালাম এবং হাঁটতে শুরু করি, কারণ ট্রেনের ভিতরে আমার এক ব্যাগ রয়েছে। সেই ব্যাগে আমার দরকারি জিনিসপত্র। ঠিক সেই মুহূর্তে আমার পেছন থেকে কেউ একজন হাত বাড়িয়ে ধরলো আমার পিঠে। শরীরটা একটা কাঁপনি দিয়ে উঠল। পেছন ঘুরে দেখি একটি মাথা বিশেষ, তার একটি হাত ওই হাত দিয়ে আমার পিঠে চাপ দিয়ে ধরেছে। নিচের দিকে তাকাতেই দেখি তার শরীরে কোনো অংশ নেই, শুধু একটা হাত আর একটি মাথা শূন্যে ভেসে এসেছে। এ দেখে শরীরটা একটা শিহরণ দিয়ে উঠল। এটা আবার কোন মুসিবতে এসে পড়লাম এখন। তারপর পিঠটা ঘুরিয়ে এক দৌড় শুরু করি। দৌড়তে দৌড়তে জঙ্গলের শেষ কিনারে এসে পৌঁছাই। ঠিক সেই মুহূর্তে দেখতে পারি সেই লোকটা আমার সামনে দাঁড়িয়ে, এবং তখনই দেখতে পারি সে আমাকে আমার গলায় চাপ দিয়ে ধরেছে এবং তার মাথার উপরে আমাকে এক হাত দিয়ে উঠিয়ে নিয়েছে। গলার মধ্যে অনেক পরিমাণে
যন্ত্রণা হচ্ছিল। এখনই কি দম আমার চলে যায় একটি অবস্থা। তখনই মনে পড়ে আমার দাদার এক ঘটনা। আমার দাদার সঙ্গেও নাকি এরকম একটি ঘটনা ঘটে। তখন আমার আর বুঝতে বাকি থাকে না, আমি ক্রমাগত সেই লোকটির উপর আক্রমণ করতে শুরু করি, আমার পা দিয়ে লাথাতে শুরু করি, কিন্তু সে আমাকে কোনোভাবেই মাটিতে নামাচ্ছে না। তখন চিৎকারও করার মতো কোনো প্রসেস আমার গলায় ছিল না। ঠিক অনেকক্ষণ পর আমার শরীরে যখন আর শক্তি পাচ্ছিলাম না, এখন হয়তো দমটা আমার চলে যাবে, ঠিক সেই মুহূর্তে সে আমাকে মাটিতে ফেলে দেয় এবং বড় বড় পাড়া দিয়ে সে হেঁটে চলে যায় ট্রেনের দিকে। তখন মাটিতে পড়ে আমি একদম নাজেহাল একটি অবস্থায়। এদিকে দেখতে পাচ্ছিলাম ট্রেনের মধ্যে লাইট অন করেছে, এখন হয়তো ট্রেনটা ছেড়ে দিবে। তখন শরীরে একটু জোর নিয়ে গড়াতে গড়াতে ট্রেনের কাছে গিয়ে পৌঁছালাম। সেখানে দুই একজন মানুষ আমাকে ট্রেনের ভিতরে নিয়ে তোলে, কিন্তু কেউ আমাকে জিজ্ঞেস করেনি কিছু, আমিও আর কিছু বলিনি। তখন আমার ব্যাগটার সাথে নিয়ে বসি এবং গন্তব্যস্থলে পৌঁছানোর পর সেখানে আমার কিছু লোক ছিল, তাদের সঙ্গে এই ঘটনাটি আমি শেয়ার করিনি। তারপর বাড়িতে আসি। বাড়িতে আসার পর আমি আমার মায়ের সঙ্গে সেই ঘটনাটি শেয়ার করি। তখন মা আমাকে বলেন যে এই ঘটনাগুলো তোদের গোষ্ঠীর সবার সঙ্গেই ঘটেছে। তোর যে এক ভাই ছিল, চাচাতো ভাই, সে যে মারা গিয়েছে, সে কিন্তু এই ঘটনার কারণে মারা গিয়েছে। হ্যাঁ, আমার এক ভাই ছিল, আমার চাচাতো ভাই, সে এরকম একটি ঘটনার সম্মুখীন হয় এবং সে আর বেঁচে ফিরতে পারেনি। কিন্তু আমাদের গোষ্ঠীর যত ছেলেরা আছে তাদের সবার সঙ্গে এরকম একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। এটা নাকি একটি গোষ্ঠীর দোষ হিসেবে ধরা হয়। তারপর কিছু খারাপ জিন এসে এখানে উল্টাপাল্টা কাজ করে এবং বিভ্রান্ত করার চেষ্টা করে। তারপর আমার মা আমাকে নিয়ে একটি কবিরাজের কাছে যান এবং সেখানে আমাকে কবিরাজ তাবিজ কবজ এবং নানান ধরনের নিয়মাবলী দেন, সেগুলো মেনে চলি। তারপর থেকে এরকম ঘটনার সম্মুখীন আর আমি হইনি। এটি ছিল আমার আজকের ঘটনা। আমি জানি না আর সামনে ঘটনাগুলো ঘটবে কি না, তবে সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আর এরকম কঠিন পরিস্থিতির সম্মুখীন আর যেন হতে না হয়, আমাদের গোষ্ঠীর কেউ যেন আর এরকম সম্মুখীন না হয়। তো আমি আপনাদের মাঝ থেকে এখন বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।